নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কিছু কথা বলবো। তো এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আমার মনে পড়ে যায়। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। জাস্ট কথার কথা, আপনারা যে যা বুঝার বুঝে নেবেন। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসার আগে আপনাদেরকে হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। কথা ছিল খেলা হবে, খেলা হয়েছে। বেগম সাহেবা হ্যাট্রিক করেছেন, এই খবর এখন আপনাদের সবারই জানা। তো এই প্রসঙ্গে আমি একটি ডিসক্লেইমার দিয়ে রাখি যে আমরা সবাই জানি, একটা কথা প্রচলিত আছে যে ভিক্টোরি হ্যাজ মেনি মাদার্স, ডিফিট হ্যাজ নান। কখনো কেউ যদি জয়লাভ করে তাহলে সেটার দাবিদার সবাই হয়, আর যখন হেরে যায় তখন কেউ কাউকে চোখে পড়ে না, কেউ এসে দাঁড়িয়ে বলে না যে এই ডিফিটটা আমার জন্য হয়েছে। তো কিন্তু এই জন্যই আমরা আছি আমজনতা। আমাদের অল্প বুদ্ধিতে আমরা যা বুঝি আমরা সেটা বলার চেষ্টা করব। তো এই যে বিজেপির আকাশ চুম্বী যেই প্রত্যাশা ছিল, তো সেই প্রত্যাশাটা কেন পূরণ হলো না সেটা সবার প্রশ্ন। এবং আমি নিশ্চিত আপনারা সবাই কিছু না কিছু পয়েন্ট আউট করতে পারবেন যে এই কারণে বিজেপি হেরেছে। তো বিজেপি তো একটি জাস্ট নাম না, বিজেপি একটি টিম। তো এই নির্বাচনের জন্য বিজেপির কি একটি টিম ছিল রিয়েলি? কার টিমে মানে বিজেপিটা কার টিমে ছিল? আমরা জানি যে তৃণমূলের ক্যাপ্টেন ছিল মমতা ব্যানার্জি, তাই না? তো বিজেপির ক্যাপ্টেনটা কে ছিল? বাংলা এমন একটি জায়গা, সবসময়ই তারা মুখ দেখেছে, বাংলার মুখ। সেই বাংলার মুখটি এই নির্বাচনে কে ছিল? বরাবরই আপনি ঐতিহাসিকভাবে দেখেন, বাংলার মুখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মুখ নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার মুখ স্বামী বিবেকানন্দ। তো এই নির্বাচনেও আমরা বাংলার মুখ দেখেছি মমতা ব্যানার্জিকে, এবং তারা ওইভাবেই নির্বাচনটা পরিচালনা করেছে যে বাংলা ঘরের মেয়েকেই চায়। তাহলে বিজেপির জন্য সেই বাংলার মুখটা কে ছিল? আমরা স্লোগান উঠেছে, কে বহিরাগত। মমতা ব্যানার্জি বলেছে অমিত শাহ, মোদি বা এই হিন্দি বেল্টের লোকজন যখন ব্যাপক হারে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিল, তখন তারা দেখাতে পেরেছে যে এরা হইছে বহিরাগত, এবং তারা বুঝাতে সক্ষম হয়েছে। এই মাছে ভাতে বাঙালিরা বুঝেছেও কারা বহিরাগত, যে এই মাছে ভাতের বাঙালি, ওই নিরামিষ ভুজি মানুষদেরকে তারা কখনোই নিজের ঘরের মনে করতে পারেনি, কারণ আমাদের নিজের ঘরের একটা টিম আমরা তৈরি করতে পারিনি। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ দিলীপ ঘোষকে মেনে নিতে পারেনি কখনোই, কিন্তু তারপরেও আমরা যদি দিলীপ ঘোষকে ফেস করে, বাংলার মুখ করে যদি এই নির্বাচনটা চালানো হতো, তাহলে কিন্তু এর চাইতে ভালো রেজাল্ট হতো নিঃসন্দেহে। অথবা বাংলার মুখ যদি মুকুল রায়কে অথবা বাবুল সুপ্রিয়কে, ইভেন শুভেন্দুকেও যদি করা হতো, মানে তারা দেখতে চেয়েছে বাঙালি মাছে ভাতে বাঙালি
দেখতে চেয়েছে যে বাংলার কোন সন্তানটি তাদেরকে এই নীলবাড়ির লড়াইয়ে লিড দেবে, বাংলার কোন সন্তানটি তাদের দৈনন্দিন অধিকার, দৈনন্দিন পরিষেবা, পরিকাঠামো এই সমস্ত দেখভাল করবে। কিন্তু পক্ষান্তরে তারা দেখেছে যে এই তৃণমূলের বয়ান অনুযায়ী যাদের উপর তারা তকমা লাগিয়ে দিয়েছে বহিরাগত হিসাবে, তারা এইখানে তাদেরকেই এই ইসের মধ্যে মুখ হিসাবে দেখেছে যে বাংলার ছেলেরা শুধু ক্রীড়নক হয়ে কাজ করবে। এই জিনিসটা বাঙালিরা মেনে নিতে পারেনি। আপনারা দেখেন মমতা বাংলার মুখ, তারা মমতাকে দেখেছে, কিন্তু মমতার বিপরীতে তারা কোনো ফেস দেখেনি। আমরা খুব হইচই হয়েছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। সৌরভ গাঙ্গুলি আসেনি, কিন্তু মানে ধারণা ছিল যে তাকেই বাংলার মুখ করা হবে। কিন্তু যখন সৌরভ গাঙ্গুলি আসেনি তখন তো একটা মুখ সিরিয়াসলি প্রয়োজন ছিল, তাই না? তো সেই বাংলার একটা টিম দরকার ছিল। একটা টিম ছাড়া খেলা হয় না, তাই না? সেই মোদি হায়ার গান, অমিত শাহ, তারপরে জেপি নাড্ডা, তারা হায়ার্ড গান এসে আপনার দলে খেলবে, সেটা বাঙালি সেভাবে গ্রহণ করতে পারেনি। তো যাই হোক, একটা লোকসভার আগে এই পশ্চিমবঙ্গে বিজেপির একটা রিয়েল মোমেন্টাম ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং সেই 18টা সংসদীয় সিট জিতে সেইখানে তারা কিন্তু 42% ভোট নিয়েছিল সেই নির্বাচনে, হ্যাঁ। এবং তার কারিগর ছিল মুকুল রায়। তো এবার কি এই নির্বাচনটা পরিচালনার জন্য মুকুল রায়কে দেওয়া যেত না? একটা পরীক্ষিত নির্বাচনী সৈনিক, ইভেন তৃণমূলের শুভেন্দুকে দেওয়া যেত না? বিকজ তারা এই রাজ্যের নারী নক্ষত্র সব কিছু জানে। কিন্তু যখন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষের ওপর জিনিসটা দেওয়া হয়, তখন রিয়েলি উই ওয়ার ইন দি আনচার্টেড টেরিটরি, আনপ্রুভেন লিডারশিপ। নিঃসন্দেহে দিলীপ ঘোষ একটি বলিষ্ঠ নেতা, বলিষ্ঠ মাঠকর্মী, এবং এই বিজেপিকে পশ্চিমবঙ্গে তৈরি করার কারিগর সেই দিলীপ ঘোষ। কিন্তু আপনারা মুকুল রায়ের অবদানও কিন্তু অস্বীকার করতে পারেন না। তো যাই হোক, সেই যখন মোমেন্টাম যখন চলছিল বিজেপির পক্ষে, সেইখানে এরপরে অনেকগুলি হোঁচট খেয়েছে অনেক জায়গায় বিজেপি। যেমন শোভন চ্যাটার্জি এবং বৈশাখীকে আনার পরে নিঃসন্দেহে ইট ওয়াজ এ মাস্টার স্ট্রোক যে শোভন কলকাতার এক সময়কার মেয়র বিজেপিতে যোগ দিয়েছিল, কিন্তু তাকে ঘিরে যেই একটা সাগা চলেছে বেশ দীর্ঘদিন, সেটা কিন্তু বিজেপির ইমেজটাকে অনেকটা কলুষিত করেছিল। কারণ বিজেপির যেই সাধু সন্ত, যেই ক্লিন একটা ইমেজ, এখানে শোভন চ্যাটার্জির আর বৈশাখীর যেই একটি এই দ্বৈরথ, এখানে এই জায়গাটায় একটু প্রবলেম হয়েছিল। বিজেপিকে অনেকটাই কালিমা লিপ্ত হয়েছে এই কারণে। তারপরে আস্তে আস্তে অনেক বিজেপির তৃণমূল থেকে অনেক রাজনীতিকরা দল ত্যাগ করে আসছিল এবং তখনও মোমেন্টাম ছিল। কিন্তু নির্বাচনের আগে এই 10-15 দিন আগে যেইভাবে একটা এই স্রোতের মানে বন্যার মতো যেইভাবে তৃণমূলের লোকজন এসেছিল এবং তাদের প্রত্যেককেই নমিনেশন দিছে বিজেপি, তখন কিন্তু জিনিসটা এই মানুষ উল্টাভাবে দেখা শুরু করেছে। মানে বিজেপিকে যেই আক্রোশ নিয়ে, যেই রাগ, যেই ক্রোধ নিয়ে, যেই ঘৃণা নিয়ে তৃণমূলের প্রতি জনগণ বিজেপির দিকে সামিল হচ্ছিল, কিন্তু যখন দেখলো যে ওই মানুষগুলি ঝাঁকে ঝাঁকে বিজেপিতে আসছে এবং পুরানোরা বাদ গিয়ে মানে তারা যারা নতুন আসছে দিগবাজি করতেছে, তারা দলের নমিনেশন পাচ্ছে। আপনারা জানেন যে পলিটিক্সে মানে নর্মালি যেটা আর কি, পুরাতন মদের কদর সবসময়ই বেশি থাকে, কিন্তু পুরাতন রাজনীতিবিদের
কদরটা তেমন থাকে না। সুতরাং নতুন দলে যখন পুরাতন রাজনীতিকবিদরা হাজির হয়েছে, তখন এই নতুন দলের প্রতিও মানুষ মানে সংশয়িত হয়ে গেছে, যে তারাও এটা নিয়ে সংশয় বোধ করেছে যে এই তো একই জিনিস, জাস্ট চেঞ্জিং দি সাইড। তো এই একটা আরেকটা জিনিস হলো ওই যে আবারও বললাম যে আপনার টিম লিডার, এইখানে টিম লিডারটা ছিল না। টিম লিডারটা না থাকাতে এটা একটা বিশাল গ্যাপ ছিল। আপনাকে একটা এজেন্ডা নিয়ে এবং সেই এজেন্ডাটা কে বাস্তবায়ন করবে সেই মানুষটাকে নিয়ে আপনার এগুতে হবে। তো যাই হোক, দেখা গেছে তারপরে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে অমিত শাহ, তারপরে জেপি নাড্ডা তার বারবার এখানে ক্যাম্পেইন করেছে, এবং সেই জিনিসটাও মানুষের কাছে মনে হয়েছে যে আমাদের বাংলার সন্তানেরা ব্যাক বেঞ্চার হিসাবে মানে দায়িত্ব পালন করেছে, ভূমিকা পালন করেছে। সেই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে নেয়নি বাংলার জনগণ। আপনারা লক্ষ্য করবেন যে নির্বাচনের মাঝপথেই জেপি নাড্ডার 2টা সভা বাতিল করতে হয়েছিল, এবং বলা হয়েছিল যে দিল্লিতে জরুরি কাজ থাকার কারণে তারা এই সভা দুটি বাতিল করে তাকে দিল্লিতে ফিরতে হয়েছে। কিন্তু ঘটনা কিন্তু সেটা না। ঘটনাটা যেই মানুষের যেই উপচে পড়া ঢল, যেই স্বতঃস্ফূর্ততা বিজেপিকে ঘিরে তৈরি হয়েছিল, আস্তে আস্তে এই নতুন মানুষগুলি আসাতে, নতুন মানুষগুলো এই নমিনেশন পাওয়াতে সেই স্বতঃস্ফূর্ততা ম্লান হয়ে গিয়েছিল। সেইখানে এই এক্সাইটমেন্টে ভাটা পড়েছিল এবং লোকজন আর বিজেপির সবাই আসতে আগ্রহী ছিল না, এবং সেইটাই ছিল জেপি নাড্ডার সভাগুলি বাতিল করার কারণ। তারপরে এই যে ইনসাইডার ভার্সেস আউটসাইডারের যেই বিতর্কটা, আপনার বিজেপিরা বলেছে আউটসাইডার হয়েছে যারা কাবলিওয়ালা, তা যারা এই কাবলি বেচতে, এই বাদাম বেচতে এসেছিল, এই জাতীয় মানে যেগুলি নাকি 700-800 বছরের পুরানো বা 1000 বছরের পুরানো ইতিহাস, কিন্তু পশ্চিমবঙ্গে সেই ইতিহাস কিন্তু বুলন্টিত হয়ে গেছে। বাংলার জনগণকে সেই ইতিহাস দীর্ঘদিন ধরে জানতে দেওয়া হয়নি, এবং তাদের কাছে সেই ইতিহাসটা খুব ইম্পর্ট্যান্ট ইতিহাস না। এবং পক্ষান্তরে তৃণমূল যখন বলছে যে এই মাছে ভাতে বাঙালিকে নিরামিষভোজীরা এই করবে, শাসন করবে, আপনাদের সবাইকে নিরামিষ খেতে হবে, মাংস খাওয়া যাবে না, বা আপনাদেরকে এই পোশাকের ওপর স্বাধীনতা থাকবে না, আপনার সংবাদের ওপর স্বাধীনতা থাকবে না, আপনার পড়াশোনার ওপর স্বাধীনতা থাকবে না, সেই জিনিসগুলি কে কেন্দ্র করে তৃণমূল বিজেপিকে খুব কঠিনভাবে বিধতে সমর্থ হয়েছিল। সেটা একটা এই বড় কারণ সেইখানে। তারপরে আপনার এই শীতলকুচি একটা আমি মনে করি যে নির্বাচনের জন্য একটা বিশাল ফ্যাক্টর হয়ে গিয়েছিল। কারণ এর আগে মানে প্রথম ধাপে যেই জায়গাগুলি ছিল, আপনার এই জায়গাগুলি মোটামুটি অনেকগুলি জায়গা তৃণমূলের জায়গা, তারপরেও কিন্তু এই 4 ধাপ মানে ফার্স্ট 4 স্টেজে বিজেপি কিন্তু খারাপ করে নাই। কিন্তু শীতলকুচিতে যখন ঘটনাটা ঘটে গেল, এই গোলাগুলির ঘটনা, তখন কিন্তু মুসলিম ভোটগুলা মানে এক কাট্টা হয়ে গেছে, এবং তারা সমানে মানে যারা সিপিএম করতো, যারা কংগ্রেস করতো, তারা কিন্তু এই ভোটগুলি এবং মমতার চিঠি, শারদ পাওয়ারের আবেদনে সাড়া দিয়ে মানুষ সবাই, ইভেন এই কংগ্রেস এবং সিপিএমও পরোক্ষভাবে চেয়েছিল যে তারা তৃণমূলকেই ভোট দেখ, যাতে বিজেপিকে ঠেকানো যায়, এবং জিনিসটা সেরকমই হয়েছে। একতরফাভাবে মুসলিম ভোটগুলি এক কাট্টা হয়ে গেছে এবং তারা তৃণমূলকে ভোট দিয়েছে। আপনারা দেখবেন যে উত্তরবঙ্গে এই আপনার লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো করেছিল। সেই সব জায়গায় এইবার বিজেপি এই অন্যান্য জায়গার চাইতে আরও বেশি খারাপ করেছে, বিকজ যেমন মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গায় আপনার
যেই সব জায়গা বিজেপি গত ইলেকশনে ভালো করেছিল সেই সব জায়গায় তারা অনেক খারাপ করেছে এবং তৃণমূল একছত্রভাবে তারা এই জিতে গেছে এবং সেইখানে এগুলি সিপিএম এবং কোনো কোনো ক্ষেত্রে কংগ্রেসের ঘাঁটি থাকা সত্ত্বেও তারা সেই সব জায়গায় ভালো করতে পারে না এবং সেই ভোটগুলি ধাবিত হয়ে চলে গেছে তৃণমূলের কাছে। তো সর্বসাকুল্যে আপনারা ভেবে দেখেন যে তৃণমূল গত নির্বাচনে ভোট পেয়েছিল বোধহয় 45-46% এবং লোকসভায়, এবং বিজেপি পেয়েছিল 42%। হ্যাঁ, এইবার কিন্তু বিজেপির ভোট আসছে 38% এবং তৃণমূলের ভোট পড়েছে 48%। তো এই 48% পক্ষান্তরে আপনার কংগ্রেস এবং সিপিএমের ভোটগুলি হয়েছে 2.5%, তাই না? তো এই সিপিএম কংগ্রেসের ভোটগুলি পুরাপুরি তৃণমূলে গেছে এবং আমি বলবো যে এই সিপিএম আর কংগ্রেস তারা যেহেতু তৃণমূলকেই সমর্থন দেবে, সুতরাং এই দলগুলি আর থাকার তো কোনো মানে হয় না, তাই না? এই দলগুলির রেজিস্ট্রেশন এখন গুটিয়ে ফেলা উচিত তাদেরকে, বিকজ তারা কোনো সিটও জিতে নাই। সো এই একটা রাজ্যব্যাপী একটা দল থাকতে হলে তো তাদের একটু মানে একটা সম্মানজনক একটা রেসপেক্টেবল শো থাকতে হবে, সেই শোটা তাদের ছিল না। তো যাই হোক, এই শীতলকুচি আমার মনে হয় যে একটা এই টার্নিং পয়েন্ট ছিল, তাই না? এটা একটা এই সিরিয়াস একটা ইস্যু। তারপরে এই জিনিসগুলি যখন আমরা ঘুরে ফিরে দেখি যে বিজেপির তারপরে বিজেপির একটা প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিজেপির বক্তব্যগুলো ছিল খুবই ঔদ্ধত্যপূর্ণ। হ্যাঁ, তাকে বের করা হবে, তাকে ধরা হবে। তারপরে বিজেপি ওই যে এনআরসি এবং সিএএ এগুলিকে এক্সপ্লেন করার মতো তেমন দেখায় নাই, যে এই আর্জেন্সি দেখায় নাই, যদিও তাদের এগুলি এক্সপ্লেন করা উচিত ছিল। তারপরে এই যে নির্বাচনকে ঘিরে তৃণমূল যেইভাবে তাদের বিভিন্ন এজেন্ডা ঘোষণা করেছে যে তারা পরবর্তীতে কি করবে, সেইগুলির প্রপার ইকোনমিক কাউন্টারগুলি বিজেপির তরফ থেকে দেওয়া হয়নি এবং সেইটা করা যায়নি। কারণ হইল বিজেপি কেন্দ্র থেকে, বিজেপির নির্বাচনটা রান করা হয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে এবং তারা সেই এই ম্যাক্রো লেভেলে চিন্তা করেছে, একটা স্টেট লেভেলে মাইক্রো লেভেলে তাদের যেই পলিসিগুলি হওয়া উচিত সেই জিনিসগুলি চিন্তা করেনি। এবং সেটা যদি এই টিমটা যদি বাংলার টিম হতো, এই শুভেন্দু, দিলীপ, মুকুল এদের টিম যদি হইতো, তাহলে কিন্তু তারা তাদের নিজেদের এজেন্ডা তৈরি করে মানুষের ঘরে কি প্রয়োজন, বাংলার মানুষ কি চায়, সেই জিনিসগুলি কিন্তু তারা দিতে পারতো। সুতরাং এ থেকে বিজেপি শিক্ষা নিতে হবে যে এই লোকাল রাজনীতিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাবটা এই কম রেখে লোকাল নেতৃত্বকে সামনে এগিয়ে দেওয়া, এই ফেসটাকে সামনে তুলে ধরা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু যাই হোক, আপনার খেলা হয়েছে, খেলা শেষ হয়ে গেছে, খেলা সুন্দরভাবেই হয়েছে। এখন আমরা এই নির্বাচনে দেখেছি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারপরে অর্থমন্ত্রী সবাই একযোগে মমতাকে কনগ্রেচুলেট করেছে। এইটাই গণতন্ত্র, এইভাবেই গণতন্ত্রে এগিয়ে যাওয়া উচিত। তো বাংলায় যেইভাবে তৃণমূল বা মমতা ব্যানার্জি যেইভাবে শাসন করেছে গত 10 বছর, হয়তো এইবার ম্যান্ডেটের পরে সে আরও বেশি এই হিন্দু যারা আছে না তাদেরকে এলিয়েনেট করবে, কারণ সেই তার রাজনীতি হয়েছে হিন্দুদেরকে এলিয়েনেট করা এবং মুসলিম ভোটকে এই কনসলিডেট করা, এবং সেইটাই তারা করেছে। এবং তো সেইটা করলে আমার মনে হয় না যে এই তৃণমূল খুব ভালো একটি মেসেজ দিবে বা ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ বিজেপি কিন্তু রিয়েলি একটা মোমেন্টাম নিয়ে এগুচ্ছিল আনটিল এই নতুন তৃণমূল থেকে নতুনদের এই যোগ দেওয়ার যে জোয়ারটা এসেছিল মাসখানেক আগে নির্বাচনের বা 15 দিন আগে, সেই জোয়ারটা ভেরি ট্রাবলসাম ছিল। তবে এই নেতাগুলি কিন্তু আগামী 5 বছরের মধ্যে তারা কিন্তু তাদের দায়িত্ব বুঝে পাবে, তারা কিন্তু বুঝবে তারা কোন জায়গায় রং করেছে এবং জনগণের কাছে তারা যাবে, এবং তারা কিন্তু তাদেরকে আর নবাগত বলা যাবে না। পরবর্তী 5 বছর পরে নির্বাচনে রেকর্ড থাকবে, তারা কাজ করবে, তারা জনগণের মুখোমুখি হবে। সুতরাং
তৃণমূলকে একটু এই ভেরি টেকনিক্যাল হইতে হবে, ভেরি প্র্যাগম্যাটিক হইতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই যে সিপিএম এবং কংগ্রেস তাদের মানে তারা কোনো সিট পায় না। ইভেন একটা এই আব্বাসির দল একটা সিট পাইছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো আব্বাসি হয়েছে তাদের ফেস সেভার। তো আমার অ্যানালাইসিস এই পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে। তো এখন সবাই মানে হিংসা, দেশ, ভেদাভেদ বলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, এইটাই আমাদের প্রত্যাশা। শান্তি বিরাজিত হোক, শান্তি বিরাজ করুক, শান্তি বর্ষিত হোক। এবং বিজেপির যে এই সব কিছুই হেরেছে তা নয়, মানে বিজেপি আশানুরূপ ফলাফল করেনি সেটা সত্য, কিন্তু হেরেছে বলা যায় না, কারণ তাদের 5 বছর আগে তাদের মাত্র 3টি আসন ছিল, এইবার 70টির ওপরে। সো দিস ইজ এ বিগ জাম্প। কিন্তু এইবার কিন্তু জনগণ ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসছে, এইটা কিন্তু বিজেপিকে খেয়াল রাখতে হবে। এবং বিজেপির নেতৃত্বের যেই গ্যাপটা ছিল, যেই মমতার বিরুদ্ধে, মমতার বিপরীতে যে একটা ফেসের অভাব ছিল, আশা করি এই আগামী 5 বছরে ওরকম একটা ফেস তৈরি হবে। এবং তাহলে আমরা সেই লড়াইটা, সেটা কবে 2025-26 তাই তো আমরা সেই 2026-এর খেলার জন্য ওয়েট করব। তখন দেখি কীরকম জমে খেলাটা। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।